বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে ক্ষমা চাইলেন বিএনপি নেতারা। কারাবন্দিত্বের ৩ বছরে রাজধানীতে সমাবেশ, সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে ৫৫ নয়, নিবন্ধন করতে পারবেন ৪০ বছর বয়স পর্যন্ত। টাঙ্গাইলে পৌর নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৫, নির্বাচনী অফিস ভাঙচুর। চট্টগ্রামে প্রেমের ফাঁদে ফেলে দেহ ব্যবসার জন্য কিশোরীদের বেচে দিচ্ছে সংঘবদ্ধ চক্র, ২ কিশোরী উদ্ধার, অমানসিক নির্যাতনের অভিযোগ। এবং ভারী তুষারপাতে ঢাকা পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা, ব্যাহত ভ্যাকসিনেশন কার্যক্রম। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে দীর্ঘদিনেও কারাবন্দিত্ব থেকে মুক্ত করতে না পারায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দলের শীর্ষ নেতারা। মাফ চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও। আন্দোলন গড়ে তুলতে না পারার আক্ষেপ থেকে নিজেদের হতভাগা বলে হাপিত্যেশ করেন তারা। দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে সোমবার সমাবেশ করে দলটি। আন্দোলনের মাঠে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়ে থাকা বিএনপি মাসখানেক ধরেই জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক মানববন্ধন ও সভা সমাবেশের কর্মসূচি দিয়ে নিজেদের ঘুম ভাঙানোর আভাস দিয়ে আসছিল। অধিকাংশ কর্মসূচিতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাতে গোনা কয়েকজন শীর্ষ নেতাকেই ঘুরে ফিরে দেখা যায়। বেগম জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পূর্তিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। দেশে না থাকায় সমাবেশে দেখা যায়নি মির্জা ফখরুলকে। তবে দলের স্থায়ী কমিটির সদস্য দীর্ঘদিনের সভা সমাবেশ বিমুখ মির্জা আব্বাস যোগ দেন এই কর্মসূচিতে। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শুরুতেই কিছুটা আবেগী হয়ে পড়েন আব্বাস। কারাবন্দিত্বের ৩ বছরেও বেগম জিয়ার মুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা স্বীকার করে প্রকাশ্য সমাবেশে ক্ষমা চান তিনি। আমরা তাদেরকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি না। দলকে সুন্দরভাবে সুগঠিত করে ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো, দেশকে মুক্ত করবো। এ অবস্থায় সরকারকে চাপে ফেলতে দেশের রাস্তাঘাট দখলে নেওয়ার ডাক দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই দুর্নীতিগ্রস্ত দেশকে যদি বাঁচাতে চান আর যদি গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে চান, তাহলে আমাদেরকে যুদ্ধে সামিল হতে হবে। আমাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। আমাদেরকে রাজপথ দখলে নিতে হবে এবং জামানদার সকল পথঘাট আজকে জনগণের দখলে নিতে হবে। সমাবেশ চলাকালে বেশ কয়েকবার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কারাভোগের ৩য় বার্ষিকীতে নায়ক দুর্নীতি মামলায় হাজিরার দিন ছিল বেগম জিয়ার। তবে অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে না পারায় সোমবারও হয়নি অভিযোগ গঠনের শুনানি। এ নিয়ে এ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল ৩৪ বার। এই মামলা ছাড়াও গ্যাটকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলার বিচার কাজ শুরু করা যায়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 5টি মামলা হয়। এর মধ্যে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছর আর এতিমের টাকা আত্মসাতের মামলায় 5 বছরের সাজা বেড়ে হয়েছে 10 বছর। এই 2 মামলায় খালাস চেয়ে বেগম জিয়ার আপিল বিচারাধীন রয়েছে। এছাড়া নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া দুর্নীতির মামলা ঝুলছে বিএনপি নেত্রীর বিরুদ্ধে। বেগম জিয়া আদালতে না যাওয়ায় এই 3 মামলার বিচার এখনো শুরু হয়নি। গ্যাটকো মামলায় 40 বার আর নাইকো মামলায় 34 বার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতি নেই বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলারও। সোমবার নাইকো মামলার হাজিরের দিন থাকলেও এদিনও আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন, ফলে আবারও পিছিয়ে যায় মামলার কার্যক্রম। এই মামলার স্বাভাবিক বিচার কার্য বাধাগ্রস্ত করার জন্য কোনো রকম কোনো অপকৌশল বা কোনো কৌশল অবলম্বন আমরা করিনি। বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই কারণে তিনি আসতে পারবেন না। সেই জন্য শুনানি মুলতবি করার
আরেকটা প্রার্থনা করেছি, 2টা প্রার্থনাই মঞ্জুর করেছেন। তারা ইচ্ছা করলে মামলার কার্যক্রমটা শুরু করতে পারতেন। 8 বছর একটা মামলার বয়স যদি হয়, একটা 4 শুনানি যদি 8 বছরের কার্যক্রমে সময় লাগে, তো সেখানে বিলম্বিত না বলে কোনো উপায় নেই। দুর্নীতির 5 মামলা ছাড়াও বিএনপি নেত্রীর বিরুদ্ধে আরও 32টি মামলা রয়েছে, যার অধিকাংশই নাশকতা ও মানহানির। তবে এসব মামলায় জামিনে রয়েছেন বিএনপি নেত্রী, যদিও অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে বলেই দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি বলে মনে করছেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। তবে সাংগঠনিক অদক্ষতার জন্য দলটির রাজপথে আন্দোলনের মতো কঠিন সংগ্রামে যেতে পারছে না, এমনটিই মত জাতীয়তাবাদী ঘরোয়া বুদ্ধিজীবীদের। ফেরদৌস লিপির রিপোর্ট। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার প্রথম বছর দলের পক্ষ থেকে 2019 সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। তার পরের বছর 2020 সালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং 2021 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে দলটি। এমন সাদামাটা কর্মসূচির মধ্যেই বিগত 3 বছর সীমাবদ্ধ ছিল দলীয় প্রধানের মুক্তির আন্দোলন। ছিল না কোনো কঠোর কর্মসূচি। এমনকি দুর্নীতির মামলায় 25 মাস জেল হাজতে থাকার পর নির্বাহী আদেশে গত মার্চ মাসে খালেদা জিয়ার কারাবাসের সাজা 6 মাসের জন্য স্থগিত করে সরকার। এরপর 27 আগস্ট এই মেয়াদ আরও 6 মাসের জন্য বাড়ায় সরকার। এক্ষেত্রে ছিল না আন্দোলন কিংবা বিএনপির কোনো চাপ, বরং মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় নিয়ে সরকার তাকে মুক্তি দেয়। এই ক্ষেত্রে দুর্নীতিবাজ নেতৃত্বের প্রতি জনগণের অনাস্থার কথা বললেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। জনগণ তাতে সাড়া দেয়, কারণ জনগণ দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজনের মুক্তির জন্য কেন আন্দোলনে আসবে? জনগণ বিশ্বাস করে না তাদেরকে, যে এরা যখন কিছু বলছে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নেই। কেন বিএনপির রাজনীতি বিচ্ছিন্ন হয়ে পড়ল, কি কি ফ্যাক্টর তার জন্য দায়ী, সেটা মনে হয় বিএনপি নেতৃবৃন্দের ঠান্ডা মাথায় অ্যাসেসমেন্ট করা দরকার। বিরোধী দল হিসাবে সাংগঠনিক অদক্ষতার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন বিএনপি মতবাদের ধারকরা। আন্দোলন করতে চায় নাই বলে করতে পারে নাই, বুজরুগি করে লাভ নাই। তাদেরকে বলা হচ্ছিল আজকে থেকে আমরা রাস্তায় থাকলাম। জনগণের সম্পৃক্ততা ছাড়া, অর্থাৎ কঠোর আন্দোলন ছাড়া আমাদের দেশের রাজনৈতিক কালচারে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তবে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া রাজপথের কোনো আন্দোলনই গড়ে তোলা সম্ভব নয় বলে অভিমত তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে যাবেন তাদেরকেই করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নেওয়ার বয়সসীমাও 55 বছর থেকে কমিয়ে 40 বছর করা হয়েছে। টিকা নিলেও মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে সরকার প্রধান আরও জানান, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ। সরকার প্রধান বলেন, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, তাও সাবধানে থাকতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দলীয় নেতাকর্মীরাও চাইলে টিকার জন্য আবেদন করতে পারেন। ফ্রন্টলাইনার যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে তাদেরকেই আমরা আগে বলছি, যেখানে আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে এবং তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আর একটু ওপেন করে দেওয়া হবে। ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণের কথা মাথায় রেখেই সরকার এর দ্বিতীয় ডোজ সময় মতো নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেটা তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ভ্যাকসিন নেয়ার বয়সসীমা 40 বছর করার সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্ট লাইনারদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার ভিত্তিতেই টিকা পাবেন। কেউ যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে উনি যদি এনআইডি কার্ডটা নিয়ে সেন্টারে যান,
ওইখানে রেজিস্ট্রেশন করে উনি টিকা দিতে পারবেন, এই ব্যবস্থা করতে পিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। এছাড়া দিবা যত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে 10 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু দিবা যত্ন আইন 2021-এর খসড়া ও ব্যাংকার বহি স্বাক্ষর আইন 2021-এর খসড়ায় সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গণটিকা শুরুর দ্বিতীয় দিন সোমবার কেন্দ্রে কেন্দ্রে বাড়ে আগ্রহী সাধারণ মানুষের সংখ্যা। প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে জোর দেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন 46,500 জন। গণহারে টিকা দেওয়ার দ্বিতীয় দিনের শুরু থেকে চোখে পড়ে মানুষের আগ্রহ। নানা পেশার মানুষেরা ভিড় করতে থাকেন কেন্দ্রে। সোমবার সকাল থেকেই তাই প্রস্তুতি সেরে নেয় রাজধানীর বিভিন্ন হাসপাতাল। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে টিকাদান কর্মীদের দেওয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। সকাল 9:30টার পর প্রথমে রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধনের পর একে একে শুরু হয় টিকাদান। রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, তো আমি মনে করি যে এই জন্য মানে যেভাবে সিরিয়াল পাইছে ওইভাবে হয়েছে। টিকা পাবো এটা আমি কখনো কল্পনাও করি নাই যে এত তাড়াতাড়ি আমি টিকা পাবো। টিকা দেওয়া শেষে সবার জন্য 30 মিনিট করে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানলে শতভাগ সুফল পাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভয় লাগার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা বহুল প্রতীক্ষিত একটি জিনিস এবং খুবই পরীক্ষিত একটি জিনিস। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন সামনের দিনগুলোতে টিকার সুফল পাওয়া যাবে বিভিন্ন কাজে। আসলে এটা একটা উৎসব মুখর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আমরা যেমন এখন শনাক্তকরণ ছাড়া কোথাও চলাফেরা করতে পারছি না বা কোনো জায়গায় যেতে পারছি না, তো তেমনইভাবে এই ভ্যাকসিন সংগ্রহ যদি আমরা না নেই তাহলে আমরা এই সকল জায়গায় আমাদের সীমাবদ্ধতা তৈরি হবে। বিশ্ব দুর্যোগে শিক্ষকের ভূমিকা পালন করছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। টিকা নিয়ে স্বস্তির কথা জানালেন গণমাধ্যম ব্যক্তিত্বরাও। 18 মার্চ 2020 আমি বাড়িতে প্রবেশের পরে আর বের হইনি, তবে আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত। সরকারি অ্যাপ চালু না হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে আলাদাভাবে একদিন আগে নাম নিবন্ধন করা যাচ্ছে। বছরব্যাপী চলমান এই কার্যক্রমে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গণটিকাদানের দ্বিতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন সাধারণ মানুষ। কেটে গেছে সব দ্বিধা সংশয়। প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে জোর দেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাড়ছে টিকা গ্রহীতা, কমছে ভয়। টিকা প্রদানের দ্বিতীয় দিনে তাই সারা দেশে বেড়েছে আগ্রহীদের সংখ্যা। প্রথম দিন সরকারি কর্মকর্তা সহ সম্মুখ সারির যোদ্ধাদের টিকা নিতে দেখা গেলেও সোমবার সকাল থেকে টিকা কেন্দ্রে ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষকে। সন্তোষও প্রকাশ করেন তারা। 4-2 তারিখে আমি রেজিস্ট্রেশন করছি, আজকে টিকা নিলাম। আসলে আমি কিছু বুঝতেই পারিনি, কোনো জায়গাতেই কোনো সমস্যা আমি ফেস করি নাই এবং খুব একটা উৎসব মুখর পরিবেশে সবাই টিকা দিতে আসছে। আমারও খুব ভালো লাগছে। প্রায় আমার আধা ঘন্টা পার হয়ে গেল, ভ্যাকসিন দিয়ে দিয়েছি, এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া হয় নাই। প্রথমে ভয় লাগছে, এখন আর ভয় লাগতেছে না। টিকা নেওয়ার পরে আমার কাছে খুব ভালোই লাগতেছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তবে চট্টগ্রাম, সিরাজগঞ্জ সহ দেশের কোথাও কোথাও সার্ভার জটিলতার অভিযোগ করেন আগ্রহীরা। নিবন্ধন করতে না পেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভ জানান টিকা গ্রহীতারা। ওনারা বলতেছে যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেন, অনলাইন থেকে অ্যাপ্লাই করার পরে ওটা প্রিন্ট আউট করে আপনারা আনলে এখানে থেকে দিতে পারবেন। ও বলছে যে আমরা সার্ভারে কাজ করতেছে না, আপনারা বাইরে থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসেন। অনলাইনে রেজিস্ট্রেশন ব্যাহত হওয়ার কথা স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনে সরাসরি রেজিস্ট্রেশন করেও টিকা দিচ্ছেন তারা। টেকনিক্যালি ফল্ট হতেই পারে, একার কারণে হয়তো বা, আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। সারা দেশে 5000 হাসপাতালে 7 ফেব্রুয়ারি শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে আগামী 12 কর্মদিবস পর্যন্ত। প্রথম দিন টিকা গ্রহণের পর এখন পর্যন্ত দেশের কোথাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কেফায়েত শাকিল, সময় সংবাদ। এগিয়ে চলছে পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 3500 বাড়ি নির্মাণ কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নের 14টি প্যাকেজের আওতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। প্রত্যেক প্যাকেজে থাকছে আলাদা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ঘরগুলোর নকশা করা হয়েছে ইউরোপীয় ধাঁচে। নৌপ্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে দেয়া হবে প্রশিক্ষণও। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট।
বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা পোর্ট করতে গিয়ে এই এলাকার প্রায় ৬,৫০০ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য পটুয়াখালীর কলাপাড়া থানার পাশাপাশি ৩টি ইউনিয়নে প্রায় ৩,৫০০ পাকা বাড়ি করে দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অনেকটা ইউরোপের আদলে করা এসব বাড়িতে বিদ্যুৎ ও সাপ্লাই পানি সহ থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সরজমিনে দেখা যায় একই মাপ ও রঙের সারি সারি পাকা ঘর, মাঝখানে খোলা জায়গা ও প্রশস্ত সড়ক, একপাশে বাজারের জন্য নির্ধারিত স্থান এবং আধুনিক বিশাল মসজিদ। এ হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদী পাড়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য আশ্রয়ণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, এটি সরকারের একমাত্র প্রকল্প যেখানে বাসিন্দাদের নগদ ক্ষতিপূরণের পাশাপাশি দেয়া হচ্ছে পাকা বাড়িও। ওই কুলের জায়গা জমি ভিটা বাড়ি জানা যা ছিল আরো 5 বছর আগে আমাকে নিয়ে গেছে। আমাদের মা বাবার কবর টবর সব হারিয়ে গেছে, সব ওই সরকারের ওই জায়গার লাগে নিয়ে গেছে। অন্য এলাকায় আমরা ঘর ভাড়া থাকতে আছি, আমরা এই ঘরের আশায় আছি। এই ঘরের আশায় আমরা রয়েছি। এখন এই ঘর পাইলেই আমরা খুশি হব। প্রকল্প পরিচালক জানান, যাদের 20% বেশি জায়গা অধিগ্রহণ হয়েছে তারা 978 বর্গফুট আর এর নিচের ক্ষতিগ্রস্তরা পাবেন 885 বর্গফুট বসত ভিটা। প্রতিটা ঘরে হচ্ছে 3টা বেডরুম আছে, একটা বারান্দা আছে এবং রান্নাঘর আছে, 2টো করে ওয়াশরুম আছে। প্রতিটা ঘরের সামনে পিছনে মিলে মোট হচ্ছে এ ক্যাটাগরির জন্য 4 কাঠা এবং বি ক্যাটাগরির জন্য 3 কাঠা জমির উপরে প্রতিটা ঘর নির্মিত হচ্ছে। বাংলাদেশের অন্য যে কোনো প্রকল্পের তুলনায় অনেক উঁচু মানের কাজ এখানে হয়েছে এবং সেই নিশ্চয়তা আমরা বিধান করেছি। নৌ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে 14টি প্যাকেজের সব ঘর প্রস্তুত হয়ে যাবে। যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে প্রত্যেকটি মানুষকেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পুনর্বাসন করা হয়েছে। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অন্যান্যগুলো প্রায় 80% 90% কাজ যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আপনারা নিজেরাই দেখলেন যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের খরচ হবে প্রায় 1046 কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকশন ও অনলাইন ভিজুয়াল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছে, দ্বিতীয় রেলটি রওনা দেবে 23 এপ্রিল, পরেরটি 13 জুন। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান। কথা ছিল জানুয়ারিতে ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে আনা হবে দেশের প্রথম মেট্রো রেলের কোচ, কিন্তু করোনার কারণে ভিসা জটিলতায় সে দেশে যেতে পারেনি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেওয়া হয়েছে সেই কাজ। দেশে বসেই ভিজুয়াল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র। কর্তৃপক্ষ বলছে, সব ঠিকঠাক থাকলে চলতি মাসের 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ির ডিপোতে নোঙর করবে 23 এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি 15 এপ্রিল রওনা দিবে, দিয়াবাড়িতে পৌঁছবে 16 জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়িতে আসবে চলতি বছরের 13 আগস্ট। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে, সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এই দেখার পরে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জটিলতায় এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে 5টি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ট্রেনের চলাচলের জন্য 5টা স্টেশন পর্যন্ত আমরা প্রস্তুত প্রায় করে ফেলেছি, যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথম 1, 2, 3টা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ। যদিও এখনো পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করছেন চলতি ডিসেম্বরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রেল, তবে করোনার ধাক্কায় কাজ যতখানি পিছিয়েছে সেটি সামলে নিতে হয়তো আরও 6 মাস এই মেয়াদ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পোশাক রপ্তানির আড়ালে প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগ আল মুসলিম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
দুদক তার অনুসন্ধান শুরুর প্রতিবেদন প্রকাশ করায় সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হলেও প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে ভুল নথি। দুদক আইনজীবী বলছেন, নথিতে ভুল উপস্থাপন ও ব্যাখ্যা ফৌজদারি অপরাধ। গত ৩১ জানুয়ারি সময় সংবাদে আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, পোশাক রপ্তানির ১৭৫ কোটি টাকাই দেশে আসেনি শীর্ষক প্রতিবেদন প্রচার ও প্রকাশ করা হয়, যেখানে দুদক কমিশনার অনুসন্ধান ও তদন্ত শুরুর কারণ উল্লেখ করে উদ্বেগ ও ব্যবস্থা নেওয়ার কথা জানান। দুদকের এই অনুসন্ধান ও তদন্ত শুরুর তথ্য মিথ্যা উল্লেখ করে বিবৃতি দেয় মুসলিম গ্রুপ। প্রতিবাদ লিপিতে সময় সংবাদের মূল হেডলাইন পরিবর্তন করে ভুল হেডলাইনে উদ্ধৃতি দেওয়া হয়। একইভাবে বিভিন্ন গণমাধ্যমেও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠায় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান AKM নিটওয়্যার। তবে সংযুক্তিতে তারা দুদকের অভিযোগ নিষ্পত্তির যে কাগজটি দেন তা খতিয়ে দেখা যায় স্মারক নম্বরের পার্থক্য। স্মারক খুঁজে জানা যায় যেটিকে গ্রুপের অর্থ পাচারের অভিযোগ নিষ্পত্তি বলছেন সেটি মূলত মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর নামে শত শত কোটি টাকার ব্যাংক অর্থ আত্মসাতের অভিযোগ নিষ্পত্তিপত্র। বরং চলতি বছরের ১০ জানুয়ারি এই গ্রুপের ও তাদের ৬ সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তারই অংশ হিসেবে ১৯ জানুয়ারি NBR ও বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের চিঠিতে AKM নিটওয়্যারের 2015-16, 16-17 অর্থ বছরের নিরীক্ষা, NBR এর 29টি ঝুঁকিপূর্ণ বন্ডেড প্রতিষ্ঠানের মূল্যায়ন কপি, কাস্টমস বন্ড কমিশনারের অডিট, 63টি পোশাক শিল্পের রাজস্ব ফাঁকির তথ্য ও রপ্তানির দলিলপত্র চাওয়া হয়। সরকারি ডকুমেন্ট যেমন দুদকের একটা ডকুমেন্ট, ইটস এ পাবলিক ডকুমেন্ট, এটাকে যদি ভুলভাবিত উপস্থাপিত করে যে করবে বা যারা করবে, এটা একটা ফৌজদারি অপরাধ। কাজে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এক নথি আরেক অভিযোগের নিষ্পত্তি পত্র হিসেবে উপস্থাপনের কারণ জানতে চাইলে মুসলিম গ্রুপের কাউকেই পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শীত আর কুয়াশা উপেক্ষা করে স্বাস্থ্য সচেতন অনেকেই ব্যায়াম করতে আসেন রাজধানীর পার্কগুলোতে। এই মুহূর্তে রমনা পার্কে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাব তার কাছে। সাদিক। ইমদাদ, আসলে এখন মাঘের সকাল, খুব কনকনে শীত। রাজধানীর এই রমনা পার্কে এখন আমি আছি। এখানে যে অবস্থাটি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে এই রমনা পার্কে মানুষ এসে জড়ো হয়েছেন। এখানে মানুষ আসতে শুরু করেছে সকাল ভোরবেলা থেকেই, সূর্য উদয় হওয়ার শুরু থেকেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষ এখানে এসে অনুশীলন করছেন, শারীরিক কসরত, শারীরিক সুস্থতার জন্য। কিন্তু এখানে দেখা গেছে যে মানুষ বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন, যোগ ব্যায়াম করছেন। তো তাদেরকে দেখা গেছে যে বিভিন্ন পরিবার স্বজনরা এসেছেন, সন্তান, বাবা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু এখানে এসেছে। আসলে শীতকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসেছেন, যে শারীরিক সুস্থতাটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখা যায় যে যখন সাধারণত একটু বয়স্ক মানুষ এখানে যারা অনেকে আছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে তারা অনেকে এসেছেন যাদের ডায়াবেটিসের রোগী, এবং তাদেরকে ডাক্তার সাজেস্ট করেছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে দৌড়াতে হবে এবং পরিশ্রম করতে হবে, এই জন্য তারা এখানে এসেছেন। এবং এছাড়াও অনেকেই যারা এসেছেন যে কম বয়সী, যারা সুস্থ, কিন্তু এই সুস্থতাকে ধরে রাখতেই কিন্তু এই বিভিন্ন ধরনের ব্যায়াম কিন্তু তাদেরকে করতে দেখা গেছে, এখানে দৌড়াতে দেখা গেছে। এই যে খোলা যেই এই পার্কটি, এই রমনা পার্ক, এখানে মানে গরম শীত সব সময় কিন্তু বছরের প্রতিটা সময়ই এখানে দেখা যায় যে সকালের দিকে মানুষ এখানে আসে সুস্থতার জন্য, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে। এই কারণ রাজধানীতে এই খোলা যে জায়গা খুবই কম আছে। আপনি জানেন যে আসলে চন্দ্রিমা উদ্যান এবং এই রমনা পার্ক সহ কয়েকটি জায়গায় কিন্তু আছে যেখানে মানুষ এসে, বিশেষ করে আরেকটা জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রাঙ্গণ, বিশ্ববিদ্যালয় যে এরিয়া, সেখানেও কিন্তু দেখা যায় যে মানুষজন আসে বিভিন্ন এলাকা থেকে, এসে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করেন। তো এখানে বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এখানে ব্যায়াম করার জন্য একটা সিস্টেম সেট আপ এখানে তৈরি করা আছে। এই রমনা পার্কের কিছু দূর পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যায়াম করার জন্য, যোগ ব্যায়াম করার জন্য এখানে সেট আপ করা আছে। এখানে উঠবস করা যায় এবং বুক ডাউন দেওয়া যায়। পাশাপাশি এখানে
রিং করা যায়, ঝোলা যায়। তো এই যে মানুষের যে শারীরিক সুস্থতা, এটা কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে এই যোগব্যায়াম করার মাধ্যমেই কিন্তু সুস্থ থাকা যায়। এবং তারা এখানে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা সারা বছরেই প্রতিদিন সকালে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় তারা এখানে এসে হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন, এবং এর মধ্য দিয়ে তারা সারা বছরই সুস্থতা বোধ করেন। তো আমরা আসলে এখানে যেটা দেখেছি যে এই সকালবেলার পাশাপাশি এখানে বিকেলেও কিন্তু বিভিন্ন মানুষ আসেন, এবং বিশেষ করে বিকেলের তুলনায় সকালে এখানে মানুষজনের যে আনাগোনা বা এখানে এসে ব্যায়াম করার যে চিত্রটা এখানে বেশি দেখা যায়। কারণ সাধারণত যে সকালবেলার সময়টা 9টা থেকে অফিস শুরু হলে সেটা এখন যারা ভোরবেলা এসেছেন এখান থেকে গিয়ে গোসল করে নাস্তা করে এর পরবর্তীতে অফিসের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু দেখা যায় বিকেলের সময়টা কিন্তু এরকম পাওয়া যায় না। এই জন্য সন্ধ্যার পরে অনেককে দেখা যায় যে জিমনেশিয়ামে যায়, এবং এখানে যারা আসছেন তারা বলছেন যে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খোলা জায়গায় এই যে আপনার খুব সুন্দরভাবে অক্সিজেন নেওয়ার যে সুযোগটা থাকে। আপনি জানেন যে রমনা পার্কে অনেক গাছগাছালি আছে, এবং গাছপালার কারণে এখান থেকে খুব সুন্দরভাবে অক্সিজেন নেওয়া সম্ভব হয়, এবং যেটা জিমনেশিয়ামে এই সুন্দর যে অক্সিজেনের যে সরবরাহ সেটা কিন্তু থাকে না। তো এই জন্যে এই পরিবেশটাও স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য খুবই উপযোগী এবং প্রয়োজন। সেজন্যই কিন্তু এই ডাক্তার চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন, এবং যারা এখানে ব্যায়াম করতে আসেন তারাও কিন্তু খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে প্রতি বছর যেরকম সারা বছরই এরকম তারা আসেন, এবং সবাই বিভিন্ন বয়সী মানুষের এখানে আসা উচিত। প্রতিদিন ব্যায়াম করলে যে সুস্থ থাকা যায় সেটা তারা বলছেন, এবং বলছেন যে পারিবারিকভাবে শুধু কোনো বয়স নয়, বয়স্ক মানুষ নয়, ছোট বড় সবাই যেন এখানে আসেন, এবং এসে যে দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে যে শারীরিক সুস্থতার সেটা যেন নিশ্চিত করেন। এই জন্য এখানে যারা এসেছেন তারা বলছেন। এই ছিল আসলে ইমদাদ এখান থেকে সর্বশেষ তথ্য। রমনা পার্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। মাদক সেবনে বাধা দেয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে চৌমোহনী জননী বাস স্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক সংগঠন যুব কল্যাণ সংঘের অফিসে ঢুকে ইয়াবা সেবন করে স্থানীয় বখাটেরা। এ সময় সংগঠনটির সহসভাপতি ওমর ফারুক তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল তারা। এক পর্যায়ে সোমবার সকালে জননী বাস স্ট্যান্ড এলাকায় পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই বখাটেরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হিম বাতাস ও কুয়াশায় কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। বকুল, আপনি জানেন যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে বরাবরই শীত বেশি পড়ে, ঠিক তেমনি করে কিন্তু এই চলতি মৌসুমে শীতের অনুভূতিটাও অনেকটাই বেশি পড়েছে, আমরা যে জিনিসটি বলতে পারি। তবে আমরা বর্তমানে যেই অবস্থা লক্ষ্য করছি, গত দুদিন ধরে তাপমাত্রার যে উঠানামা তা কিন্তু অনেকটাই বেড়েছে, কারণ সূর্যের যে উষ্ণতা সেই উষ্ণতার কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেক বেশি, আর সেই কারণে শীত কিন্তু অনেকটাই কমে এসেছে। সকালে যে ঘন কুয়াশা বা হিমেল বাতাস প্রবাহিত হতো তা কিন্তু তেমনভাবে আর তেমনি হচ্ছে না। এ কারণে কিন্তু শীতের যে তীব্রতা তা কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে আমরা বলতে পারি যে এই কারণে যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু অনেকটাই স্বস্তি বোধ করছে। এবং তবে এই অবস্থাতে শীত কমলেও ছিন্নমূল মানুষ যারা আছে তাদের কিন্তু ভোগান্তি বা তাদের কষ্ট এখনও কিন্তু তেমনিভাবে কমেনি, কারণ ভোর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতাটা কিন্তু রয়েই গেছে। সেই কারণে শীতটা তাদের
সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হয় তাদের। তো মানুষের যে চলাফেরা তা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এই কারণে, কারণ শীতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে এসেছে বলে আমরা লক্ষ্য করছি। এই অবস্থায় আমরা স্থানীয় একজন বাসিন্দা, তার সাথে কথা বলবো যে আসলে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কীরকম আপনি যদি একটু বলেন। শীতের পরিস্থিতি আগে থেকে অনেকটা কমে গেছে এবং কি কুয়াশাও কম, তারপরও যে হালকা মনে হয় যে 2-1 দিনের মধ্যে আরও কমে যাবে। এখন আমরা অনেক আগে থেকে শীতের থেকে কমে অনেক ভালোই আছি। আচ্ছা, আমরা যেই জিনিসটি লক্ষ্য করছিলাম যে শীত কিন্তু এই অঞ্চলে বরাবরই বাড়ে। এই অবস্থাতে যারা খেটে খাওয়া মানুষ আছে, আপনাদের মতো শ্রমজীবী মানুষ আছে, তাদের কষ্টটা কীরকম হতে? তাদের তো কষ্ট আছেই, তাদের কষ্ট মনে কুয়াশা হলে কাজকর্ম করতে পারে না, সকালবেলায় বাসা থেকে বাইরে হতে পারে না, এটাই হচ্ছে কষ্টজীবী সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন ইমদাদ যে একজন শ্রমজীবী মানুষ, তিনি কিন্তু জানাচ্ছিলেন এই শীতের পরিস্থিতি নিয়ে। তবে আমরা বলতে পারি যে এইভাবে যদি আবহাওয়া বিরাজ করে তাহলে কিন্তু মানুষের যেই কষ্ট, সেই কষ্টটা অনেকটাই কমে আসবে। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে যে এখনও পর্যন্ত যে শীতবস্ত্রের মানুষের, ছিন্নমূল মানুষ এবং হতদরিদ্র মানুষ আছে, তাদের যে চাহিদা রয়েছে সেই অনুপাতে তারা শীতবস্ত্র বিতরণ করছেন কিনা। তারা যে জিনিসটি আমাদের কাছে বলছেন, তারা বলছেন যে শীতের শুরুর দিকে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের যে দপ্তরগুলো আছে সেই দপ্তর থেকে শীতবস্ত্র প্রশাসনকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু আর নতুন করে কোনো শীতবস্ত্র তারা পাননি। তবে বেসরকারি ব্যাংক এবং অন্যান্য যে বিত্তবান মানুষেরা আছে তারা কিন্তু স্বল্প আকারে কিছু সহায়তা করছেন। আর সেই শীতবস্ত্রগুলো ছিন্নমূল মানুষের মাঝে এবং হতদরিদ্র মানুষের কাছে কিছু কিছু করে বিতরণ অব্যাহত রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই অবস্থাতে বলতে পারি যে গত কয়েকদিনের তুলনায় বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিছুটা ভালো। এ কারণে মানুষ কিন্তু সকাল থেকেই কর্মের সন্ধানে বের হচ্ছেন এবং কর্মস্থলে ছুটে চলছেন। এই অবস্থাতে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি তা হচ্ছে যে শীতের যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই আমরা বলতে পারি যে অনেকটাই কমে এসেছে। তবে যারা ছিন্নমূল মানুষ আছে তাদের কিন্তু কষ্টটা এখনও আমরা লক্ষ্য করেছি যে তারা এখনও কষ্ট পাচ্ছে, কারণ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের যে ঘন কুয়াশা তা কিন্তু থাকছে এবং হিম বাতাস থাকছে ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত। এই পরিস্থিতিতে শীতের যে সর্বোপরি যে শীতের যে পরিস্থিতি, তা কিন্তু পরিস্থিতি অনেকটাই কম বলে আমরা বলতে পারি। এমদাদ। ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, তিনি জানাচ্ছিলেন শীত পরিস্থিতির খবর। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় আগুনে 3 শতক বনভূমি পুড়ে গেছে। সোমবার দুপুরে ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। স্থানীয়রা জানান বনের ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বন বিভাগের কর্মকর্তা জানান বনের ওই এলাকায় বড় কোনো গাছ ছিল না, সেখানে থাকা ঘাস ও লতায় আগুনে পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে 2016 ও 17 সালে বনের ওই এলাকায় একাধিকবার আগুন লাগে। কিশোরগঞ্জের টাড়াইলে নিজ বসতঘর থেকে মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সে রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার রাত 10:30টার দিকে দামিহাই ইউনিয়নের রাহেলা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ওমায়ের সঙ্গে গত কয়েকদিন ধরে স্ত্রী শাহনাজের কলহ চলছিল। এক পর্যায়ে সোমবার রাতে ঘরে স্ত্রী শাহনাজ ও মেয়ে প্রিয়তির মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘরের দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী ওমায়ের পলাতক রয়েছেন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় শহরের যুবলীগ কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের সমর্থক ইদ্রিসকে কুপিয়ে জখম করে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সমর্থকরা। এ নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। এ নিয়ে সোমবার পাল্টাপাল্টি মিছিল করে উভয় পক্ষ। এক পর্যায়ে বিকেলে আবারও মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে আশরাফুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত আবু হানিফকে বরিশাল মেডিকেলে নেওয়া হয়েছে। দশ হাজার গ্রাহকের জমা টাকা নিয়ে উধাও পিরোজপুরের এহসান গ্রুপ। ভুক্তভোগীদের অভিযোগ, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানের কর্ণধাররা। সারা জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা লোকজনের দাবি, মুনাফা নয় অন্তত মূলধনের অর্থ ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। জেলা প্রশাসন জানায়, ব্যবস্থা নিতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সাবেক এমএনএম কর্মী ও মসজিদের ইমাম রাগিব হাসান একে একে চালু করে 14টি প্রতিষ্ঠান। এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশ লাখ টাকার বিপরীতে মাসে 2000 টাকা মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় 10,000 গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। গ্রামে যাই বিভিন্ন হুজুরের মাধ্যমে আমাদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এই টাকাগুলো রাখাইছে। 3.5 লক্ষ টাকা রাখছি আমি, ওইভাবে লাভ্যাংশ নিয়ে আমিও কিন্তু ডিপিএস করে ওইখানে রাখছি। গ্রাহকরা জানান, শুধু পিরোজপুরই নয়, আশপাশের জেলার লোকজনের কাছ থেকেও টাকা নেয়। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনার দোহাই দিয়ে প্রথমে কয়েক বছর লেনদেন ভালোভাবে চললেও পরবর্তীতে প্রতারণা শুরু করে তারা। টাকা দেবে কই জায়গায় 2 মাস সময় নেয়, 4 মাস সময় নেয়, 6 মাস সময় নেয়, এরকম নিয়ে এরকম গাড়াইতেছে, কিন্তু টাকাটা দিতেছে না। ছেলে মেয়ে আর গলায় দড়ি দিয়ে মরার কাজ হয়ে গেছে এই টাকার জন্য। যারা বিশেষ করে গরিব মানুষ, এরা তো এই টাকা ফেরত পাচ্ছে না, তাদের কাছ থেকে দুর্ব্যবহারের সম্মুখীন হচ্ছে। কাকডাকা ভোরে ফেনী শহরের 0 পয়েন্টে বসেছে শ্রমিকদের হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল, যাব তার কাছে। সজল, এমদাদ, যখন খুব প্রতিদিন কাকডাকা ভোর থেকেই এই যে আমরা রয়েছি ফেনীর 0 পয়েন্টে, খেজুর চত্বর এবং দোয়েল চত্বর এলাকার এই মাঝামাঝি জায়গাটাই আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এভাবেই জটলা পাকিয়ে আছে বেশ সংখ্যক মানুষ এই দৃশ্য প্রতিদিনের। আর এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই উপস্থিত হয়েছেন দুবেলা নিজেদের অন্ন যোগানের তাগিদে এখানে জড়ো হয়েছেন। তারা নিজেদের শ্রম বিক্রির জন্য এখানে প্রতিনিয়ত জড়ো হয়। আমরা দেখেছি কুয়াশা মোড়ানো চারপাশ, আবার অল্প বিস্তর যাদের দেখা মিলছে মানুষ বা মুসল্লি ফজরের নামাজ পড়তে এসেছেন, তাদের থেকে দেখা গেছে প্রেস ক্লাব থেকে কিছু দূরে এগুলোই কাছে গিয়ে দেখা যায় যারা জটলা পাকিয়ে আছেন তারা কেউ এই শহরের বাসিন্দা নয়, তবে স্থানীয় নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা জড়ো হয়েছে নিজেদের শ্রম বিক্রি করতে। প্রতিদিন ভোর হওয়ার আগে ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্যাং রোড, খেজুর চত্বর, দোয়েল চত্বরে জমে ওঠে শ্রম বেচা কেনার এই হাট। এখানে পণ্যের মতো দর কষাকষি করে কেনা বেচা হয় মানুষের শ্রম। এজন্য হাল আমলের দাসপ্রথার মতো আদিকালে প্রায় সব শাসন ব্যবস্থাতেই দাসপ্রথা ছিল। তখন এখন ঠিক এখানেও প্রতিদিন নিজেদেরকে একদিনের জন্য বিক্রি করে দিতে এখানে জড়ো হয় বিভিন্ন ধরনের এই ধরনের শ্রমিক, এবং যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। বিশেষ করে যারা খুলনার সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, আবার রয়েছেন সিলেট অঞ্চল থেকে, আবার রয়েছেন যারা কেউ আসছেন ময়মনসিংহ এলাকা থেকে এবং উত্তরবঙ্গ এলাকা থেকে তারা আসছেন। এবং তারা যেটা জানিয়েছেন প্রতিদিনই তারা এখানে আসেন। এখানে এসে তারা কাস্টমারদের সাথে দর কষাকষি করে তারা এখানে দেশের বা জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে যান। কেউ মাটি কাটা, কেউ ধান রোপণ, কেউ আবার নির্মাণ শ্রমিকের কাজে যান। আবার এখানে যারা জানিয়েছেন তারা দর কষাকষি করে যেখানে যায় তারা দেখা যাচ্ছে 500 থেকে 550 টাকা একদিনের জন্য তাদের নিজের শ্রমকে বিক্রি করে দেয়। এবং এই একদিনের জন্য তারা মালিকের পক্ষ হয়ে যে কাজ তারা নির্ধারণ করে দেয় ওই কাজটি তারা নির্দিষ্ট সময় দিনব্যাপী করে থাকে। এর মধ্যে তাদেরকে হয়তো দুপুরে একবেলা খাওয়াও দেয়, কিন্তু যারা এখানে নিজেদের শ্রমটা বিক্রি করতে পারে তারা হয়তো ওই দিন তাদের চুলোয় বা তাদের যে পরিবারের জন্য দুমুঠো অন্ন জোগাড় করতে পারে। কিন্তু যেদিন তাদের শ্রম বিক্রি হয় না বা যে নিজেকে ওই দিন এই বাজারে বিক্রি করতে পারে না, তখন তারা অনেকটা হতাশ হয়েই
তারা ফিরতে হয় এবং ওই দিন তাদের দিনটি কাটে খুবই কষ্টের এবং তারা দিন আনে দিন খায় এই ধরনের মানুষ। আর এই বাজারকে ঘিরে বা এই শ্রমহাটকে ঘিরেই প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের টং ঘরে চা, পান, বিড়ি, সিগারেট বা এই জাতীয় দোকানগুলো থাকে, এগুলো বেশ জমে ওঠে এবং এদের এই জাতীয় দোকানগুলোর ক্রেতাও এই শ্রমিকেরা। এবং এখান তারা জানিয়েছেন প্রতিদিনই তারা এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেনীতে যারা অবস্থান করেন তারা থাকেন এবং এখানে যে শ্রমিকগুলো থাকে তারা দেখা গেছে যে বেশিরভাগেরই তারা কোনো বাসগৃহ নাই, অনেকটা স্টেশনে বা বাস স্টেশনে বা দোকানের সামনে, মসজিদের বারান্দায়, স্কুলের বারান্দায় তারা রাত কাটান এবং ভোর হলেই তাদের যে সম্বল দেখতে পাচ্ছেন, এই যে কোড়া বা তাদের যে ঝুড়ি, কোদাল, এগুলো নিয়েই চলে আসেন। এই যে শীতকে উপেক্ষা করে এই মানুষগুলোর কাছে, এই ক্ষুধার কাছে শীত যে খুব নগণ্য কিছু তা এদেরকে দেখলেই বোঝা যায় এবং দেখতে পাচ্ছেন তারা খুব কাকডাকা ভোর থেকে জড়ো হয়েছেন, এই জায়গাটি এসেছেন। আমরা যদি কথা বলতে চাই দু একজনের সাথে যে তারা কোত্থেকে আসছেন বা তারা এখানে তারা কী কাজ জানেন, আপনাদের কিছু কথা বলবো যে আপনি কোন জায়গা থেকে আসছেন, এখানে কি কাজের জন্য আসেন? আমরা হবিগঞ্জ থেকে আসছি, এখানে মাঠে কাজ করি, গৃহস্থের কাজ করি, মানে যুগালেও কাজ করি আমরা, তাই নিয়ে আমরা থাকি প্রতিদিন। যাইতে পারি, কোনোদিন পাই, কোনোদিন পাই না। এখানে তো বাসায় থাকতে আর কি করুন, বাসা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, কর্ম ছাড়া কোনো পথ নেই, কর্মের উপর সব নির্ভর। যেটা বলছেন যে ওনাদের একটা মাত্র উপায় কর্ম, এবং কর্ম ছাড়া তারা কিছু ভাবতে পারেন না এবং নিজেদেরকে যদি কর্মে উজাড় করে দিতে পারেন ওই দিনে তাদের আসলে দিনটিও ভালো যায়। কোনো কারণে যদি তারা এই শ্রম বিক্রি না করতে পারেন বা নিজেদেরকে বিক্রি না করতে পারেন ওদিন তারা হতাশ হয়ে ফিরতে হয়। এবং তারা যেটা জানিয়েছেন, তারা দেশের যে বিভিন্ন জেলা থেকে এখানে এসে আবার দেখা গেছে ওই সব অঞ্চলে যখন কাজ থাকে না তখন তারা দুটি মানে কিছু বাড়তি রোজগারের আশায় এখানে চলে আসেন এবং এখান থেকে তারা হয়তো 1 মাস কি 2 মাস থেকে হয়তো দেখা গেছে কিছু টাকা সঞ্চয় করে আবার পরিবারের কাছে ফিরে যান। আবার কেউ কেউ আছেন পরিবারকে সাথে নিয়ে এখানে থাকেন এবং তারা যেটা জানিয়েছেন এই সকল ভাসমান রোগগুলো এই করোনাকালীন সময়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা পায় না, কারণ পায় না তারা সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিতে হলে তারা স্থানীয় হতে হয় অথবা তাদেরকে ভোটার আইডি কার্ডের সাথে থাকতে হয় এবং ভোটের রাজনীতিতে স্থানীয় যারা রয়েছে জনপ্রতিনিধি তারা যখন জানে যে এই লোকগুলো ভাসমান তখন তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চাইলেও তারা দিতেও পারে না, আর বিভিন্ন ভোটের রাজনীতির কারণে তারা এগুলো পায়ও না। এবং এ ধরনের যারা এখানে রয়েছেন শ্রমজীবী মানুষ তারা যেটা জানিয়েছেন যে তারা যেন সরকারের জন্য সুযোগ সুবিধা পায় এবং তারা যেন সরকার প্রদত্ত যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে যেন দেওয়া হয়, যাতে করে যেদিন তারা কাজ না পায় সেদিন যেন তারা ওই সহায়তা দিয়ে কিছুটা চলতে পারে। আর এখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে যারা থাকেন, যারা একটু বয়স্ক লোক, বয়োবৃদ্ধ লোক, যারা তাদেরকে কিন্তু অনেকেই কাজে নিতে চায় না এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু কিছুটা ওই দিন কিন্তু তারা অসহায় থাকতে হয় এবং যারা একটু হৃষ্টপুষ্ট বা যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো তাদেরকে কিন্তু কাজে টেনে নিয়ে যায়, কিন্তু এই ধরনের লোকগুলো থাকেন সব দিক থেকে অসহায় এবং এই লোকটার এই শ্রেণীটার প্রতি সরকারের দৃষ্টি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এখানকার সচেতন মহল। এই ছিল এখানকার শ্রমবাজার থেকে সবশেষ। ইমদাদ। ফেনী শহরের 0 পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। মুন্সিগঞ্জ শহরের হাট লক্ষ্মীগঞ্জ ফলের আড়তে মৌসুমি ফলের মেলা বসে প্রতিদিন। পাইকারি বেচাকেনা সকাল থেকে জমজমাট থাকে। শীত কুয়াশা উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আসে মৌসুমি ফল। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ফলের দাম কিছুটা বেড়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শীতের সকালে হরেক রকমের মৌসুমি ফলের সয়লাভ আড়তগুলো। বেল, সপেতা, কুল, আনারস, নারিকেল, নানা জাতের কলা সহ দেশীয় মৌসুমি ফলের পাইকারি আড়তে হাঁকডাকে বেচাকেনা চলে। হাটের মৌসুমি ফলের কদর বেড়েই চলেছে। এইখানে মৌসুমের সময় 12 মাস ফল, সব জাতীয় ফল 12 মাস বিক্রি হয় আর এখানে জমজমাট বিক্রি হয়। অনেক প্রচুর হয়েছে, আমরা এই জন্য দামও অনেক কম পাইতেছি। আমরা গরিব মানুষ, কিনেও খাইতে পারতে আছি। ফলের পাশাপাশি খেজুরের গুঁড়ো উঠেছে। আড়তদাররা বলছেন পিঠাপুলির মৌসুম হওয়ায় ফলের পাশাপাশি খেজুর গুঁড়ো বিক্রি হচ্ছে। ফলে ফলে সবকিছু বোঝা যায়। আজকাল 30-40 বছর ধরে ফলের ব্যবসা করে আমার সংসার চলতেছে। মৌসুমি ফল সরসটা আমরা বিক্রি করি এবং মেডিসিন দিয়ে বিক্রি করি না। শীত মৌসুমেও আড়তগুলো কলায় সয়লাভ। তবে মুন্সিগঞ্জের এই হাটে বিখ্যাত রামপালের কলা নিখোঁজ। চাহিদা বেশি থাকায় রামপালের কলা জমিতে বিক্রি হয়ে যাচ্ছে এখন। সরাসরি জেলার বিভিন্ন বাগান থেকে মৌসুমি ফলগুলো আনা হয়। দেশের বিভিন্ন স্থান থেকেও সড়ক ও নৌপথে ফল আসে।
সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে। আমাদের এখানে মৌসুমি ফুল সবসময় পাওয়া যায়। এই মেডিসিন মুক্ত পাইবেন। আমাদের এখানে ভালো মাল আমরা আনি, ভালো বেচার চেষ্টা করি। প্রতিদিন গড়ে 25 লাখ টাকার মৌসুমি ফল বিক্রি হয়। ধলেশ্বরী তীরের 17টি আড়তে এইভাবেই প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত বেচা কেনার ধুম পড়ে যায়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে ব্রিটেন জুড়ে অব্যাহত ভারী তুষারপাতের কারণে দেশটির কয়েকটি শহরে জারি করা হয়েছে মাঝারি সতর্কতা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন এই তুষারপাত অব্যাহত থাকবে। এদিকে তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে ব্রিটেন জুড়ে চলা করোনার টিকাদান কর্মসূচি। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। তীব্র তুষারপাতে ব্রিটেনের প্রায় সবকটি এলাকায় 2 থেকে 5 ইঞ্চি বরফ জমেছে। কোথাও কোথাও 1 ফুটের বেশি তুষার জমার আশঙ্কা করা হচ্ছে। ভারী তুষারপাত হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ জায়গায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এসেক্স, নরফোক, সাফোক, ক্যান্ট ও ম্যাডওয়ে শহরে। তুষারের কারণে গোটা ব্রিটেনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তবে 2018 সালের পর এমন তুষারপাত অনেকেই উপভোগ করছেন। পরিবারের সদস্যদের নিয়ে বাইরেও বের হয়েছেন অনেকে। স্নো দেখে তো খুব এক্সাইটিং লাগতেছে, এজন্য খুব ভালো লাগতেছে। লং টাইম বাদে স্নো পড়ছে। আমরা ওয়েট করতেছিলাম কবে স্নো দেবে, কবে স্নো দেবে। আমরা এখানে আসছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। Very cold indeed, but we carry on. What can you do? তুষারপাতের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম বিঘ্ন ঘটছে। বন্ধ করে দিতে হয়েছে বেশ কিছু টিকাদান কেন্দ্র। এছাড়া বেশ কিছু শহরের অভ্যন্তরীণ রেল সেবাও বন্ধ করে দিয়েছে সরকার। ইউক্রেন ও ব্ল্যাক সি হতে আসা তুষার প্রবাহে পুরো ব্রিটেন এখন বিপর্যস্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। পাশাপাশি কোথাও কোথাও ঘন্টা প্রতি 50 মাইলেরও অধিক বেগে দমকা হাওয়া বয়ে চলছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইউরোপের অন্যান্য দেশের মতো লন্ডন সহ ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি শহরে ব্যাপক তুষারপাত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব। ইমদাদ, এখন ব্রিটেনে মঙ্গলবার রাত 1টা এখন পর্যন্ত কিন্তু তুষারপাত অব্যাহত রয়েছে। তবে দিনের বেলায় যে ধরনের তুষার ছিল তার চেয়ে কিছুটা আপনার কমেছে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু রাস্তাঘাট কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে এবং এই যে তুষারের কারণে কিন্তু রাস্তাতে যে স্তর জমে গেছে, এই স্তরের কারণে কিন্তু পুরো রাস্তাঘাট কিন্তু এক ধরনের পিচ্ছিল হয়ে আছে এবং এর কারণে যদি এবং এর ফলে গাড়ি চলাচল সহ এবং জনসাধারণ চলাচলের ক্ষেত্রে কিন্তু মারাত্মক বিঘ্ন ঘটছে। ইতিমধ্যেই ব্রিটেন সহ ব্রিটেনের বেশ কয়েকটি শহরে কিন্তু মাঝারি ধরনের যে অবস্থা জারি করেছে। এর ফলে বেশ কয়েকটি অভ্যন্তরীণ রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং 5টি শহরকে যে মাঝারি সতর্কতার মধ্যে আনা হয়েছে সেগুলো হলো ক্যান্ট, এসেক্স, নরফোক, সাফোক এবং ম্যাডওয়ে। এবং এসব শহরে যারা বসবাস করছেন তাদেরকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার জন্য নিষেধ করেছেন এবং গাড়ি চালানোর সময় কিন্তু বাড়তি সতর্কতা তারা পালন করার জন্য বলা হয়েছে। পাশাপাশি যে গতিবেগ এটিও কিন্তু কমিয়ে রাখার জন্য আপনার বলা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এবারে যে তুষারপাত হচ্ছে এটি কিন্তু 2018 সালের পর কিন্তু এই ধরনের বেশি তুষারপাত হচ্ছে এবং সেটি গত 3 বছর এই 3 বছরের মধ্যে এই ধরনের তুষারপাত দেখছে ব্রিটেনবাসী। এবং আরেকটি বিষয় যে এই যে দুর্যোগকালীন সময়, মহামারী, এই সময় এই তুষারপাত কিন্তু করোনা ভাইরাসের যে মাত্রা সেটি কিন্তু সংখ্যা কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। এই বিষয়ে কিন্তু আমরা আরও আপনাদেরকে জানাবো। এর আগে জানাতে চাচ্ছি যে এই যে তুষার প্রবাহ এটি কিন্তু ইউক্রেন এবং ব্ল্যাক সি যে সাগর রয়েছেন সেখান থেকে কিন্তু এই যে প্রবাহ এটি কিন্তু ব্রিটেনের পূর্ব দিকে বেশ প্রভাবিত করেছে এবং এই যে তুষারপাতের প্রভাব এটি কিন্তু প্রায় 1 সপ্তাহ সময় হয়তো থাকতে পারে। পাশাপাশি তুষারপাতের ফলে সবচেয়ে বেশি যেটা ভাবিয়ে তুলেছে সেটি হয়তো তাপমাত্রা কমে যেতে পারে। তুষারপাতের পরবর্তী যে তাপমাত্রা মাইনাসের নিচে নেমে এসেছে এটি কিন্তু আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সবচেয়ে যেটি ভাবিয়ে তুলেছে এই যে তুষারপাতের পাশাপাশি এবং তাপমাত্রা কমার পাশাপাশি যে দমকা হাওয়া
হাওয়া প্রতি ঘন্টায় 50 মাইলেরও বেশি কিন্তু দমকা হাওয়া বইছে। এর ফলে কিন্তু এক ধরনের ঠান্ডা আবহাওয়া, পাশাপাশি দমকা হাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু বিপর্যস্ত করে ফেলেছে। পাশাপাশি এই যে অব্যাহত যে তুষারপাত রয়েছে, এই তুষারপাতের কারণে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেন্টার রয়েছে, অনেকগুলো ভ্যাকসিন সেন্টার কিন্তু তাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। পাশাপাশি এই যে দুর্যোগকালীন সময়ে যারা ফ্রন্ট ওয়ার্কে রয়েছেন, তাদের বাচ্চাদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখেছিল সেগুলো কিন্তু বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আমরা যদি করোনা ভাইরাসের দিকে যদি আমরা একটু খেয়াল করি, যে এই যে সবচেয়ে বিপর্যস্ত এই মুহূর্তে ব্রিটেন, এই গত 24 ঘন্টায় মারা গেছেন 333 জন এবং আক্রান্ত হয়েছে 14,000-এরও বেশি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে শঙ্কার বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে যে সাউথ আফ্রিকার যে নতুন ধরনের যে করোনা ভাইরাসের যেটি শনাক্ত হয়েছে, সেটিও যে ব্রিটেনে শনাক্ত হওয়ার পর থেকে কিন্তু ব্রিটিশ সরকারকে ভাবিয়ে তুলেছে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী গতকাল গণমাধ্যমে জানিয়েছেন যে নতুন ধরনের যে করোনা ভাইরাসের যে বৈশিষ্ট্যের যেটি পাওয়া গেছে নতুন ধরনের, সেটির ক্ষেত্রে কিন্তু তারা যে ভ্যাকসিন সেটি কিন্তু সক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে ব্রিটিশ সরকার যে অক্সফোর্ড এবং ফাইজারের যে দুটি ভ্যাকসিন রয়েছে, এই দুটি ভ্যাকসিনের মিক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছে। হয়তো আগামী সামারের ক্ষেত্রে হয়তো পরীক্ষামূলক ফলাফল হয়তো আমরা হাতে পাবো। ইতিমধ্যে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তিনি বলেছেন যে যারা বয়স্কদের মধ্যে প্রায় 1/3 ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবং এই যে 15 ফেব্রুয়ারির মধ্যেই প্রায় 1.5 কোটি মানুষকে হয়তো করোনা ভাইরাসের ডোজ আপনার দেওয়া হবে। এবং পাশাপাশি আগামী সেপ্টেম্বরের মধ্যে এই করোনা ভাইরাসের ডোজ হয়তো সব ব্রিটেনবাসী পাবে। তবে ইতিমধ্যে যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন, এটি কিন্তু সংকটের মুখোমুখি ব্রিটেন। পাশাপাশি আপনি জানেন যে এই যে নতুন বৈশিষ্ট্যের যে করোনা ভাইরাস ব্রিটেন শনাক্ত হওয়ার পর থেকে ব্রিটিশ সরকার কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করেছে। এবং এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় কেউ যদি ব্রিটেনে যদি প্রবেশ করতে চান, তাকে অবশ্যই 72 ঘন্টা আগে করোনা ভাইরাসের পরীক্ষা করতে হবে এবং অবশ্যই নেগেটিভ সনদ নিয়ে ব্রিটেনে প্রবেশ করতে হবে। কেউ যদি নেগেটিভ সনদ যদি দেখাতে না পারে, তবে তাকে 500 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি ব্রিটেনে প্রবেশের পর তাকে 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। তবে এই কোয়ারেন্টাইনের ক্ষেত্রে এতদিন যেটি হোম কোয়ারেন্টাইন ছিল, ব্রিটিশ সরকার হয়তো সেটিকে হোটেল কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পাশাপাশি হয়তো খুব শীঘ্রই আসতে পারে যে কোয়ারেন্টাইনে থাকাকালীন যে ব্যক্তি কোয়ারেন্টাইন থাকবে, তাকে হয়তো ব্রিটেনে প্রবেশের দ্বিতীয় দিন এবং 8ম দিন পরপর 2টি করোনা ভাইরাসের টেস্ট হয়তো তাদেরকে করাতে হতে পারে। তবে এখন যে বিষয়টি এসেছে যে এই যে করোনা ভাইরাসের টেস্ট করবে, এই টেস্টের যে এই খরচটি কি সরকার বহন করবে, নাকি যে ব্যক্তি কোয়ারেন্টাইন থাকবে সেই ব্যক্তি আপনার বহন করবে, সেটি নিয়ে কিন্তু এখন নানা ধরনের সমালোচনা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা সবচেয়ে ভাবিয়ে তুলেছিল, যে অভিবাসন গোষ্ঠীকে যেটা ভাবিয়ে তুলেছে, যে এই যে যারা অবৈধভাবে অভিবাসী রয়েছে, তারা কি করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটি পাবে। তবে সরকার কিন্তু শতভাগ নিশ্চিত করেছে যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বৈধ অবৈধ সবাই কিন্তু এই ভ্যাকসিনটি পাবে। এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ডকুমেন্ট সে এই দেশে বৈধভাবে রয়েছে সেটি কিন্তু দেখা হবে না। এবং তাদের যে ডাটাবেজ রয়েছে, যে তথ্য রয়েছে, সেই তথ্য কিন্তু হোম অফিসে কিন্তু তারা সরবরাহ করা হবে না। তবে এই ক্ষেত্রে কিন্তু যারা অবৈধ অভিবাসী রয়েছেন, তারা যে দুশ্চিন্তা ছিলেন এতদিন, সেই দুশ্চিন্তা মুক্ত হয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, এই যে তাপমাত্রা কমছে, পাশাপাশি তুষারপাত সব কিছু মিলিয়ে কিন্তু যারা বয়স্ক রয়েছেন, এই সময় কিন্তু ঠান্ডাজনিত যে রোগ, এগুলি কিন্তু বৃদ্ধি পায়। পাশাপাশি করোনার যে সংকট, এটিও রয়েছে। এখন দেখার বিষয়, একে তো তুষারপাত, অন্যদিকে তাপমাত্রা কমছে, পাশাপাশি করোনার বিপর্যয়, সব কিছু কাটিয়ে ব্রিটিশ সরকারকে কতটুকু সময় লাগে। এ ছিল করোনা ভাইরাস, পাশাপাশি ব্রিটেনের তুষারপাত এবং তাপমাত্রা নিয়ে সব শেষ। তুষারপাতের খবর আমাদেরকে জানাচ্ছিলেন লন্ডন থেকে সহকর্মী শোয়েব কবির। উত্তর মেরু থেকে আসা তুষার ঝড়টি আপাতত থেমে গেলেও ভারী তুষারপাত ও হাড় কাঁপানো ঠান্ডায় স্থবির জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্য। দূরপাল্লার সড়ক ও প্রতিবেশী দেশগুলোর সীমান্তে 20 থেকে 40 সেন্টিমিটার তুষারে আটকা পড়েছে মালবাহী কয়েকশো লরি। বার্লিন থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া।
একে তো করোনা, তার উপর ভারী তুষারপাত, এক কথায় স্থবির জনজীবন। জার্মানি জুড়ে গত 72 ঘন্টার অব্যাহত ভারী তুষারপাতে অচল অবস্থা এখনো কাটেনি। সচল হয়নি বেশ কটি অঙ্গরাজ্যের সাথে বন্ধ হয়ে যাওয়া রেল ও সড়ক যোগাযোগ। শুধুমাত্র সোমবারই 30 থেকে 40 সেন্টিমিটার নতুন তুষারপাতে আটকে গেছে কয়েকশো মালবাহী ট্রাক। দুর্ঘটনা এড়াতে পারেনি আরো কয়েকশো যানবাহন। এরই সাথে সারা দেশের উপর শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় সব রকমের বিপর্যয় থেকে সাধারণ নাগরিকদের রক্ষায় জোরদার করা হয়েছে শীতকালীন সহায়তা টিম। অবশেষে শীত আসলো। দুঃখের সাথে বলতে হয়, এমন ভারী তুষারপাত সাধারণ মানুষের জন্য দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। সেই সাথে সোমবার রাত থেকে সারা দেশের উপর বয়ে যাবে হিম ঠান্ডার শৈত্যপ্রবাহ। সময় টিভির মাধ্যমে সবাইকে অনুরোধ করব যতটা সম্ভব শীত ও বরফে পরার জুতা ও গরম কাপড় পরিধান করতে। সেই সাথে রাস্তায় থাকা আশ্রয়হীনরা যাতে একটু ঠান্ডা থেকে বাঁচতে পারে, এজন্য প্রত্যেক নাগরিকদের খেয়াল রাখা সবার নৈতিক দায়িত্ব বলে মনে করি। এদিকে জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশে ভারী তুষারপাত বিশ্বের জলবায়ু পরিবর্তন ও উষ্ণতাকে রুখতে দারুণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবিদরা। 10 বছর আগে এমন তুষারপাত দেখেছিলাম। সত্যি বলতে কি, জলবায়ু পরিবর্তন ও বিশ্বের উষ্ণতা বৃদ্ধির বড় কারণ প্রকৃতির উপর ক্রমাগত অত্যাচার। এই তুষারপাতের ফলে প্রকৃতি তার অধিকার ফিরে পাচ্ছে। দেখতে ভালোই লাগছে। এদিকে জার্মান আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকটি দিন তাপমাত্রা নেমে আসতে পারে কমপক্ষে -25 ডিগ্রি সেলসিয়াসে। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ভারী তুষারপাতের ফলে যানবাহনগুলো যেমন চলতে অসুবিধা হচ্ছে, তেমনি বড়সড় বিড়ম্বনায় পড়ছেন সাধারণ নাগরিকরা। তাই এই মুহূর্ত থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ জার্মান দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পুরোপুরি কার্যকর না হওয়ায় এটিকে উদ্বেগের বিষয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় করোনা আবারও লাগামহীন হওয়ার আশঙ্কা করা হলেও টিকাদানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন ধরনের ভাইরাস নিয়ন্ত্রণে রাখার আশা করছে ব্রিটেন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা যথেষ্ট কার্যকরী নয় এমন গবেষণা প্রকাশের পর সামনের সারির কোভিড যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের পূর্ব পরিকল্পিত টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 10 লাখ ডোজের প্রথম চালান পৌঁছানোর 1 সপ্তাহের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এটি সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী। নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা কাজ না করাকে উদ্বেগের বিষয় হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিকে সতর্ক সংকেত উল্লেখ করে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর তাগিদ দিয়েছেন সংস্থার প্রধান। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের ভাইরাসটি যুক্তরাজ্যে খুব সুবিধা করতে পারবে না বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশজুড়ে চলমান সবগুলো ভ্যাকসিন, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর বলে জানান তিনি। বৃদ্ধাশ্রমের বাইরে 80 বছরের বেশি বয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ইতালিতে। গেল 27 ডিসেম্বর থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির পর থেকে বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া শুরু করে দেশটি। এপ্রিলের মধ্যেই দ্বিতীয় ধাপের ভ্যাকসিনেশন কর্মসূচি সম্পন্ন করার আশা করছে ইতালি। ওমর ইনান, সময় সংবাদ। খেলার খবর জানাবো। জাতীয় প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে নওগাঁর বদলগাছিতে অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমার রকি। সরাসরি যোগ দেব তার সঙ্গে। রকি। ধন্যবাদ এমদাদ। শীতের সকাল, এই সকালে এই নওগাঁ জেলার প্রান্তিক পর্যায়ে বদলগাছিতে নারী হ্যান্ডবলের যে টিম রয়েছে, এরা এখন তাদের অনুশীলনে আগামী 16 ফেব্রুয়ারিতে জাতীয় নারী হ্যান্ডবল টিমে অংশগ্রহণ নেওয়ার জন্য শেষ পর্যায়ে তাদের যে কসরত তা তুলে ধরার চেষ্টা করছেন। এই জেলায় কিন্তু এই নারী হ্যান্ডবল টিম একটি শক্তিশালী টিম। এই জেলা থেকে দেশের পুরো সারা দেশে কিন্তু তাদের ভালো একটা খেলার নৈপুণ্য তুলে ধরেন এবং এখানে 35 জনের এই নারী হ্যান্ডবল টিম
তাদের নিয়মিত অনুশীলনের মাঝখানে করোনার কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছিল। পরবর্তীতে কিন্তু এই খেলাধুলাকে আবার তারা শানদার কাজ চালিয়ে যাচ্ছেন। ভোর সকাল থেকে এই নারী হ্যান্ডবল টিমের যেসব খেলোয়াড় রয়েছেন এখানে কিন্তু অনূর্ধ্ব 16 থেকে 20 পর্যন্ত যারা বিভিন্ন বয়সী নারী খেলোয়াড়রা তাদের মেধা এবং যোগ্যতা তুলে ধরার জন্য নিয়মিত অনুশীলনে এখন অনেকটাই মেতে উঠে রয়েছেন। তবে এই ক্ষেত্রে একটু তাদের প্রতিকূলতার কিছু আমরা সমস্যা এখানে জানতে পারছিলাম। আসলে প্রান্তিক পর্যায় থেকে আসা, অনেক দূর থেকে তারা এখানে খেলাধুলা করতে আসেন। অনেকেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা এই খেলাধুলায় তারা সম্পৃক্ত হয়েছেন, কিন্তু সেরকম অর্থনৈতিক সমস্যা কিছুটা তারা অনুভব করছেন। তো এই জায়গাতে এখানে পৃষ্ঠপোষকতা তারা কিছুটা দাবি করছেন। এই জেলা থেকে কিন্তু তারা জাতীয় পর্যায়ে 6 জন খেলোয়াড় সরাসরি অংশগ্রহণ করে দেশ বিদেশ থেকে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ের পুরস্কার এখানে তুলে এনেছেন। তো এক্ষেত্রে এই নারী খেলোয়াড়দের আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করছেন এখানকার ক্রীড়া সংগঠক অন্যতম রজত গোস্বামী, আমরা তার কাছ থেকে একটু জানবো এই যে আপনার আগামীতে কি পর্যায়ে খেলাধুলার জন্য এবং কোথায় খেলাটা হবে এটা সম্পর্কে। ধন্যবাদ রকি ভাই। আসলে আমাদের আগামী 16ই ফেব্রুয়ারি নড়াইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এজিমবাং জাতীয় নারী হ্যান্ডবল। সেখানে আমরা অংশগ্রহণের জন্য মোটামুটি 1 মাস ধরে প্রশিক্ষণ শুরু করেছি। দেখি হয়তো ভালো একটা কিছু ফল লাভের আশায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন সমস্যা আছে, সমস্যার সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করেছি তাদেরকে ভালো একটা অনুশীলনের জন্য ভালো সাপোর্ট দিচ্ছি। দেখি হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো আর কি। ধন্যবাদ আপনাকে। বলছিলেন এখানকার অন্যতম ক্রীড়া সংগঠক এবং কোচ রজত গোস্বামী। আরেকটি বিষয় জানি রাখি, এই এখানকার যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু আগে জানিয়েছি 5 জন সরাসরি জাতীয় নারী হ্যান্ডবল টিমে খেলাধুলায় তারা সম্পৃক্ত। প্রান্তিক পর্যায়ে এই জাতীয় খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রে কিন্তু এখানকার যারা সংগঠক রয়েছেন তাদের কিন্তু নিরলস একটি প্রচেষ্টা রয়েছে এবং এই খেলোয়াড়রা দেশ বিদেশে তাদের যে যোগ্যতা নৈপুণ্য তুলে ধরে বড় ধরনের অর্জন সেই 2005 সাল থেকে তারা কিন্তু এই অর্জনটা আস্তে আস্তে নিয়ে আসছেন এবং ক্রীড়া নৈপুণ্যের যে প্রান্তিক পর্যায়ে এই চর্চা তা কিন্তু দিন দিন অনেকটাই এগিয়ে যাচ্ছে বলা চলে। এই নওগাঁ জেলায় এই শক্তিশালী এই টিম কিন্তু আগামীতে যে খেলাধুলাকে আরো বেশি শান দেওয়ার জন্য তাদের যে স্বপ্ন তা কিন্তু তাদের স্বপ্নটাকে বেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলোয়াড়দের ভিতরে একটা অদম্য স্পৃহা আমরা এখানে লক্ষ্য করছিলাম। এখানে আমরা একজন খেলোয়াড়ের সাথে কথা বলবো, নাজনীন নাহার আশা। তোমরা এই যে আগামীতে যে খেলাধুলার জন্য তোমাদের স্বপ্নটা কি এবং আরো কি কি হওয়া দরকার কি দেখছিলাম? আমরা চাচ্ছিলাম যে আমরা যে সামনে খেলতে যাচ্ছি সেই খেলাটা যেন জয় ছিনিয়ে আনতে পারি। এজন্য আমরা কঠোর পরিশ্রম করতেছি। তবে শুধু পরিশ্রম করলেই হবে না, তার সঙ্গে চাই কিছু পুষ্টিকর খাবার, যা আমাদের খুবই অভাব। তো আমরা চাচ্ছিলাম সবাই যদি আমাদের পাশে আর্থিকভাবে একটু সহায়তা করে তাহলে আমরা একটু পুষ্টিকর খাবারও পাই, তাছাড়া কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করব। আর এছাড়াও আমাদের পুলিশ, বাংলাদেশ আনসার, বিজেএমসিতে আমাদের অনেক প্লেয়ার আছে। তো চাচ্ছি শুধু তারাই নয়, যাতে আমাদের নওগাঁ জেলার নিম্নে হলে 20টা প্লেয়ার সেই পজিশনগুলোতে যাইতে পারে, তারা যেন মানে উপরে উঠতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আমরা যেন এই সামনে খেলায় জয় ছিনিয়ে আনতে পারি। ধন্যবাদ নাজনীন নাহার আশা, জানাচ্ছিলেন এখানকার খেলোয়াড়দের যে অদম্য স্পৃহা আগামীতে তাদের একটা ভালো খেলা উপহার দেবে এবং জাতীয় পর্যায়ে দেশ বিদেশ থেকে তাদের যে স্বপ্নের সাফল্য তুলে আনবে এমন প্রত্যয় কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতর রয়েছে। তবে এই খেলোয়াড়দের কাছ থেকে আমরা যেটা এখানে লক্ষ্য করছিলাম অনেকটাই দরিদ্র পরিবার থেকে উঠে আসা, গ্রামের একেবারে তৃণমূল পর্যায় থেকে এই নারী খেলোয়াড়দেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষেত্রে এখানকার যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা ক্রীড়াকে আসলে ভালোবাসেন, তাদেরই এই প্রচেষ্টার সাফল্য কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। তবে এই খেলাধুলাকে আরো বেশি শান দেওয়ার জন্য তাদের যে প্রত্যয় আরো বেশি, তাদের বিশেষ করে দূর থেকে আসে নিয়মিত আসার জন্য সাইকেল সহ বেশ সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানকার যারা এই নারী হ্যান্ডবল টিমের খেলোয়াড় রয়েছেন। এরকম সহযোগিতা পেলে আগামীতে তাদের সাফল্য ধারা এগিয়ে নিবে এমন প্রত্যয় কিন্তু তাদের চোখে মুখে আমরা লক্ষ্য করছিলাম। তো ইমদাদ, এই ছিল নওগাঁর বদলগাছির প্রান্তিক পর্যায়ে নারী হ্যান্ডবল টিমের খেলাধুলার খবর। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকিব। ক্রীড়াঙ্গনে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে এই টিকা গ্রহণ করেন তিনি। টিকা প্রয়োগ শেষে সুস্থ আছেন বাফুফের সভাপতি। তিনি বলেন, দ্রুতই জাতীয় দলের ফুটবলারদের জন্য টিকা নিশ্চিত করা হবে। তবে টিকা প্রয়োগের প্রক্রিয়া আরও সহজ করা উচিত বলে মন্তব্য করেন ফুটবল ফেডারেশনের প্রধান।
গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে বুথে হাজির বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। করোনার ভ্যাকসিনেশন নিয়ে নানা অপপ্রচার থাকলেও তাতে কর্ণপাত নেই ফেডারেশন কর্তার। বাংলাদেশে ক্রীড়াঙ্গনের প্রথম ব্যক্তি হিসেবে এই কার্যক্রম শুরু করেন তিনি। কাজী সালাউদ্দিনের সঙ্গে এদিন টিকা নিয়েছেন তার সহধর্মিনী। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এই টিকা প্রয়োগ করা হয়। এরপর কিছুক্ষণ অবজারভেশনে রাখা হয় তাদের। টিকা গ্রহণের পর কোনো রকম সমস্যা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন বাফুফে বস। যখনই শুনেছি যে ভ্যাকসিন ইজ অ্যাভেলেবেল বাংলাদেশে, তখন থেকে আমি চেষ্টা করছি ভ্যাকসিন দিতে। আমার ওয়াইফও নিয়ে গেছে, আমি আমার ছেলে মেয়েকে আনছিলাম দেওয়ার জন্য। সিস্টেমটা ইজ নট ভেরি প্রপার। যার ইচ্ছা সেই নিতে পারতেছে না। এইটা অ্যাভেলেবেল করে দেন ওপেন হসপিটালে, যার ইচ্ছা সেই নিয়ে যাবে। করোনার শুরুতে বন্ধ থাকলেও সরব হয়েছে ক্রীড়াঙ্গন, কিন্তু এখনো পুরনো ছন্দে ফিরতে পারেনি কোনো কিছুই। তাই বাফুফের ভাবনা ছিল ভ্যাকসিনেশন শুরু হলে টিকার আওতায় আনা হবে ফুটবলারদের। নিজে সে প্রক্রিয়ার অংশ হয়ে দ্রুততা বাস্তবায়নের ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। আমি তো পারলে প্লেয়ারদেরকে গতকাল দিতাম, আমি সিস্টেমে দিতে পারতেছি না। অফিস অলরেডি মিনিস্ট্রি অফ স্পোর্টস, মিনিস্ট্রি অফ হেলথ সবার কাছে কমিউনিকেট করতেছে, এবং খালি কমিউনিকেট করতেছি না, আমরা উই আর অলসো লবিং যে আমাকে কয়েক হাজার ভ্যাকসিন দেন আমার স্পোর্টস সার্কেলের জন্য, ইনক্লুডিং আপনাদেরও, বিকজ আপনারাও তো আমাদের সাথে 24 ঘন্টা লেগে থাকেন। আগামী 1 মাস পর করোনা ভাইরাসের এই টিকার দ্বিতীয় ডোজ নেবেন বাফুফে সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। সপ্তম রাউন্ডের ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। অন্য ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3:30টায়। একই মাঠে সন্ধ্যা 6টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। মৌসুমটা খুব ভালো যাচ্ছে না মোহামেডানের। হারজিত আর ড্রয়ের দোলাচলে সময়টা পার করছে সাদা কালো জার্জিধারীরা। 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে শন লেনের দল। সবশেষ ম্যাচে বারিধারার সাথে ড্র করে হোঁচট খায় মোহামেডান। ভুল শুধরে ঘরের মাঠে এবার জিততে বরিয়া ঐতিহ্যবাহী ক্লাবটি। অন্যদিকে 1 ম্যাচ কম খেলে 7 পয়েন্ট নিয়ে মোহামেডানের চেয়ে 1 ধাপ এগিয়ে পুলিশ ফুটবল ক্লাব। গেল ম্যাচে ড্র করলেও এবার প্রতিপক্ষকে সমীহ করে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় পাকের আলী শিষ্যদের। অন্য ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল। 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আবাহনী। দলগত পারফরমেন্স করে জয়ের ধারা বজায় রাখতে চায় আকাশী নীলরা। অন্যদিকে লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি শেখ জামাল। টানা 5 ম্যাচে জিতে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ মালিকের দল। এবার জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ধানমন্ডির জায়ান্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা। সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে ভলিবল ফেডারেশন। এবারের আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় অংশ নেবে 12টি জেলা। 4টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। ক গ্রুপে আছে সাতক্ষীরা, গাজীপুর ও কুমিল্লা জেলা। খ গ্রুপে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে নড়াইল, বগুড়া ও পঞ্চগড় জেলা। গ গ্রুপে আছে ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়া এবং ঘ গ্রুপের দলগুলো হলো দিনাজপুর, পটুয়াখালী ও সিলেট। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে ক্ষমা চাইলেন বিএনপি নেতারা। কারাবন্দিত্বের 3 বছরে রাজধানীতে সমাবেশ। সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়।